উড়নচণ্ডী স্বভাবের ছেলে জ্যাক, যে কিনা আজ পর্যন্ত যে কাজেই হাত দিয়েছে সেই কাজেই ব্যর্থ হয়েছে। জ্যাক তো কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকবে না। ছেলেকে নিয়ে বাবা তো পড়ে যায় মহা টেনশনে। ছেলে কি করছে না করছে তার জন্য ছেলের পিছনে একজন গোয়েন্দাও লাগিয়ে দেয়। তবে জ্যাক হঠাৎ করে একটা ছেলের উপর সন্দেহবশত তদন্ত করতে গিয়ে জানতে পারে দেশে বড় ধরনের হামলা হতে যাচ্ছে। শুরু হয়ে যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজের দেশকে বাঁচানোর এক অদম্য লড়াই। যেই লড়াইয়ে এজেন্ট আর গোয়েন্দা বিভাগও জ্যাকের মাস্টার প্ল্যানের কাছে হেরে যায়। স্পাই অ্যাকশন কমেডিতে ভরপুর জ্যাক মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি গোয়েন্দাগিরি, দেশপ্রেম আর দুষ্ট মিষ্টি রোমান্স আপনাদের কাছে ভালো লাগবে। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এই হচ্ছে ভারত, যেখানে সকলেই শান্তিতে বসবাস করে। তবে শান্তিকে অশান্তিতে রূপান্তরিত করার জন্য বাইরের দেশের শত্রুরাই যথেষ্ট। তাদের জন্য এমনও ভয়ানক বিপদ ঘটে যাতে করে সেই দিনটি রক্তে রঞ্জিত হয়। এসব ভয়ানক বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কাজ করি। বলছিলাম এজেন্টের কথা। ক্যালেন্ডারে আরো একটি যেন লাল রক্তের দিন তৈরি না হয় তার জন্য দায়িত্ব আমাদের দেশের এজেন্টদের দেয়া হয়। এজেন্টদের ট্রেনিং খুবই কষ্টসাধ্য হয়। ট্রেনিং এর পর আমরা বেস্ট এজেন্টদের তৈরি করি। আমরা অনেক মিশনেই সাকসেস হয়েছি। এমনই একটা বড়সড় চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে। আরব সাগরে ভারতীয় জলসীমা অতিক্রম করে অস্ত্র বহনকারী একটি জাহাজ এদেশে প্রবেশ করেছে। আমরা বুঝতে পারছি না তারা কি প্ল্যান করেছে। তাদের ডিলিংস এর উপর আমাদের নজর রয়েছে। তবে আমাদের সামনে আজব একটা সমস্যা চলে আসে। পরবর্তীতে ফাঁকা মাঠে এজেন্ট কাউকে মুখ বেঁধে ধরে নিয়ে এসেছে। এজেন্ট অফিসার মনোজ স্যার রাগের বসে ছেলেটির দিকে গুলি ছোড়ে। সিন পরিবর্তিত হয়। জ্যাকের বাবা খাজা ভাই ডিটেকটিভের কাছে চলে এসেছে। ডিটেকটিভ বলে, কি সমস্যা বলতে শুরু করুন। বাবা বলে, আমার সমস্যার নাম পাবলো নেরুদা। স্ত্রীর পছন্দের নাম রেখেছিলাম। ছোটবেলায় ধর্মীয় আনুষ্ঠানিকতার দিন পাবলো নেরুদা অর্থাৎ জ্যাকের সামনে অনেক কিছু রাখা হয়েছিল, যাতে করে বাচ্চাটি যে ধরনের পেশার জিনিস ধরবে গার্ডিয়ান মনে করে হয়তো ভবিষ্যতে সেই পেশায় নিয়োজিত থাকবে সে। ছেলেটি স্পাইডারম্যান, স্টেথোস্কোপ, ব্যাট, ফুটবল সামনে থাকা সবকিছুই ঘুরে ঘুরে ধরছিল। বাবা তখনও বুঝতে পারে না ছেলেটি যখন সবকিছুই ধরছে তাহলে ভবিষ্যতে ও কোন প্রফেশনে গিয়ে দাঁড়াবে। বাচ্চা বেলা গেল। এরপর মোটামুটি বড় হওয়ার পর ছেলে এমন ব্যাটিং করে যে পাড়া প্রতিবেশীর জানলার কাজ ভেঙে যায়। ছেলের এমন ক্রিকেট খেলা দেখে বাবা খুশি হয়ে ক্রিকেট ট্রেনিং মাঠের পাশেই ঘর ভাড়া নেয়। হায়দ্রাবাদের সবচেয়ে বেস্ট ট্রেনারের কাছে জ্যাককে ট্রেনিং করতে দেয়া হয়। তবে খেলার নিয়ম তো রয়েছে, তাই ট্রেনারের নিয়ম অনুযায়ী চলা জ্যাকের মোটেও পছন্দ হয় না। অবশেষে ক্রিকেটের চ্যাপ্টার ক্লোজ। ঠিক এমন ভাবে ধরা বাঁধা কোনো নিয়মের মধ্যে জ্যাক থাকতে চায় না বলে ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাটি, মিউজিশিয়ান নানা ধরনের ট্রেনার নিজ থেকেই বাবার কাছে বলে, আপনার ছেলে শিখতে পারবে না, ওকে নিয়ে যান। বর্তমানে বাবা বলে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং এ টপ করেছে। ইন্টারভিউতে আমার রাজা ছেলে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে গিয়েছিল, মনে হচ্ছে যেন মামার বাড়ি দাঁত খেতে গিয়েছে। ইন্টারভিউ রুমে ঢুকলে স্যাররা জিজ্ঞেস করে, কি ধরনের পোশাক পরে এসেছো, ব্লেজার পরনি কেন? জ্যাক বলে, আচ্ছা তাহলে এই ইন্টারভিউ আমার নয়, আমার ব্লেজারের। ফ্যাশন শোতে না হয় কাপড় নিয়ে বিচার করা হয়, কিন্তু চাকরির জন্য জীবন বৃত্তান্ত দেখে। এরপর স্যার জ্যাককে প্রশ্ন করতেই যাবে তার আগে আমাদের জ্যাক উল্টো স্যারদের ইন্টারভিউ নিতে শুরু করে। এই স্যারদের কথার ধাঁধায় ফেলে দেয়। রেগে স্যার বলে, তোমার টাইম শেষ, তুমি চাকরি তো বাদ দাও, ট্রেনিং এরও যোগ্য নাও। জ্যাক বলে, খুব ভালো, এমনিতেও আমি কি কাজ করব আর কিভাবে করব তার জন্য আপনারা সেইভাবে আমাকে প্রস্তুত করবেন। অর্থাৎ জ্যাক তো ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকবে না। স্যার বলে, তুমি সম্পূর্ণ বাদ। জ্যাক বলে, ধন্যবাদ স্যার, আপনারা তিনজনেই আমার ইন্টারভিউতে ফেল করেছেন। স্যার রেগে বলে, আউট। ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার ফলে জ্যাকের বাবার চোখের পানি আর দেখা যাচ্ছে না। ছেলে বাবার চোখের পানি মুছে বলে, আমি আপনাকে কোনো চাপের মধ্যে ফেলতে চাই না বাবা, চাকরি কিভাবে করতে হয় তা আমার জানা আছে। বাবা বলে, চাকরি কিভাবে করবে এর দরকার নেই বাবা, তুমি কোন চাকরি করবে বা কোন পেশায় যাবে এটা ডিসাইড করো। জ্যাক বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা। বাবা কাছে এসে সে পেশার নাম জানতে চায়। ছেলেটি আস্তে করে বলে, সে কথা তো কাউকে বলা যাবে না বাবা। ওই দিনের পর থেকে বাবা ছেলের মধ্যে কোনো ধরনের কথা হয় না। ছেলেটা কি করতে চায়, কোন পেশায় যেতে চায় এই খোঁজ নিতেই আজকে গোয়েন্দার কাছে বাবা এসেছে। শুরু হয়ে যায় গোয়েন্দার তদন্তগিরি। অন্যদিকে কিছুদিন পরেই এজেন্টের ইন্টারভিউ দিতে যায় জ্যাক। ইন্টারভিউ রুমে গিয়ে জ্যাক একটা সুটকেস খুলে কিছু ফাইল তাদের দেখায়, যেখানে হ্যাকিং, আনসলভ কেসকে সলভ করা, ড্রাগ ডিলার্সদের ধরার টেকনিক সহ বিভিন্ন ধরনের যোগ্যতার বিবরণ রয়েছে। অফিসার জিজ্ঞেস করে, পুলিশ মিলিটারি ছেড়ে এই পেশায় কেন পছন্দ করেছো?
জ্যাক বলে পুলিশ ইন্ডিয়ার মধ্যে থাকে, কোথাও কোনো অন্যায় অত্যাচার হলে তখন পুলিশ তার ব্যবস্থাপনা নেয়। ঠিক এমনই মিলিটারি সব সময় ইন্ডিয়ার বর্ডারে দেশের সুরক্ষায় নিয়োজিত থাকে, কিন্তু সবসময় দেশেরও আগে থাকে। কোথায় অন্যায় অত্যাচার হতে পারে এই বিষয়টা খোঁজ নিয়ে শত্রুদের দেশের কোনো ক্ষতি করতে না দিয়ে অঘটন ঘটার আগে বিপদের মোকাবেলা করে। দেশের ক্ষতি করতে হলে আগে এজেন্টদের ভেদ করে যেতে হবে। আর আমি আমার দেশকে বাঁচাতে সব থেকে সামনের সারিতেই থাকতে চাই। স্যার জিজ্ঞেস করে, বিপদে তুমি ইমোশনালি ভাববে নাকি টেকনিক্যালি ভাববে? জ্যাক বলে ইমোশনালি। স্যার জিজ্ঞেস করে, আচ্ছা আমরা এখানে 5 জন লোক আছি, এখানে সাইকিয়াট্রিস্ট কে বলো তো? জ্যাক বলে, সাইকিয়াট্রিস্ট আপনি স্যার? না সরি, ওই ম্যাডাম। কারণ যখন আমি আপনার কথা বললাম ম্যাডামের মুখের মুচকি হাসিতে বুঝলাম তিনি আসল সাইকিয়াট্রিস্ট। অফিসাররা জ্যাকের কথা বলা এবং বিচক্ষণ বুদ্ধিমত্তা দেখে কিছুটা অবাক হয়ে যায়। ইন্টারভিউ শেষে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে জ্যাক বলে, আমার জয়েন হওয়ার আগ পর্যন্ত স্যার আপনি আমার দেশের খেয়াল রাখবেন, ধন্যবাদ। ইন্টারভিউ ভালো হওয়ার কারণে জ্যাক খুশি মনে গান শুনতে শুনতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কম্পিউটার নিয়ে বসে। এই সময় চিৎকারের আওয়াজ টের পেয়ে জ্যাক রান্নাঘরে গেলেই দেখতে পায় কাজের মহিলা উপরে ঝুলছে। তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করছে। জ্যাক বুঝে নেয় হয়তো মা মারা গিয়েছে, এই জন্য বাবা কাজের মহিলার সাথে পরকীয়া করছে। কোনো ঝামেলা হওয়ার কারণে হয়তো এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু মূল কাহিনী হচ্ছে বাবা ছেলের সাথে কথা বলে না, তাই কষ্টের দড়িটি উপরে ঝুলায়। চেক করার জন্য কাজের মহিলাকে দিয়ে টেস্ট করায়। ছেলে তো অনেক কথা শোনায় এই নিয়ে, কিন্তু বাবা তো ছেলের উপর রাগ, তাই তার কোনো কথারই উত্তর দেয় না। ছেলে বলে, আপনি যা খুশি তাই করুন, কিন্তু আমার জীবনে কি করব এ ব্যাপারে আপনাকে কখনোই বলবো না। বাবা সেই একটা ভাব নিয়ে বলে, 1 সপ্তাহের মধ্যে তুমি কি করছো না করছো সব খোঁজ খবর নিয়ে ঘোড়ার মুখে লাগাম দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। বিচক্ষণ জ্যাক এই কথায় বুঝে যায় নিশ্চয়ই বাবা তার পেছনে কোনো প্ল্যানিং করেছে, না হলে এত জোর দিয়ে কিভাবে কথা বলছে। তাই কম্পিউটারের মধ্যে ঢুকে বাবার জিমেল হ্যাক করে। জ্যাক ঠিক বুঝতে পারে তার বাবা একজন গোয়েন্দার সাথে কিছুদিন আগে যোগাযোগ করেছে। একটু পরেই জ্যাক ইচ্ছে করে বাইরে বের হয়। জ্যাকের পেছনে একজন ডেলিভারি বয় এবং স্কুটারে একটি মেয়ে ফলো করে তাকে। তবে জ্যাক সিস্টেমে বুঝে যায় এই 2 জন গোয়েন্দার মাস্টার কে, তাই সে ব্ল্যাক গাড়ির পেছনে ধাওয়া করতে শুরু করে। 3 জনেই একটি পার্কের কাছে গাড়ি থামিয়ে দেয়। এরপর তারা ভেতরে প্রবেশ করে। মাস্টার সামনে চলে যায়, তবে তার চেলাদের জ্যাক ধরে ফেলে। এরপরে মাস্টারের নাম জিজ্ঞেস করে। মেয়েটির নাম আফসানা, ওদের কোম্পানির নাম ক্যাট ডিটেকটিভ। জ্যাক আফসানার কাছে এসে বলে, তোমাদের 3 জনকে 10 মিনিটের মধ্যে আমি ধরে ফেলেছি। আচ্ছা তোমাদের মধ্যে মালিককে? এই বলদ বলে ফেলে আফসানা ম্যাডামের বাবা। জ্যাক বলে, আমি তো ভেবেছিলাম আমার বাবাই চালাক, কিন্তু এখন তো দেখছি তোমার বাবাও নিজের কাজের জন্য নিজের মেয়েকে ময়দানে নামিয়ে দিয়েছে। এর থেকে চালাকি আর কি হতে পারে? নিজেরা ধরা পড়ে গিয়েছো, আমাকে কি করে ফলো করবে? এই বলে জ্যাক চলে যায়। আফসানা বলে, আজকে ধরা পড়ে গিয়েছি বলে ছেলেটি এভাবে উঠছে, তাই তো কোনো একদিন ও নিজে আমার জালে ফেসে যাবে। পরবর্তীতে জ্যাক পাথরঘাটি পুলিশ স্টেশনে চলে যায়। এজেন্টের ইন্টারভিউ দেওয়ার সময় তার আইপিএস অফিসার রঘুর সাথে দেখা হয়েছিল। রঘুর সাথে জ্যাক দেখা করে, তাকে অফিস থেকে 10 দিনের ছুটি নেওয়ার ব্যবস্থা করতে বলে। এরপর দুজনে মিলে একটি স্থানে বসে। জ্যাক আব্দুল্লাহ নামের একটি ছেলের রিলস দেখায়, যেখানে আব্দুল জঙ্গি সংগঠনকে সমর্থন করে। একটা ভিডিও ছেড়েছে, যদিও ভিডিওটা কিছুক্ষণ পর ডিলিট করে দেয়া হয়। অর্থাৎ টেররিস্টদের কথায় আকৃষ্ট হয়ে এই আব্দুল এই ধরনের কাজ করেছে। যে কোনো কাজের কন্ট্রাক্টও পেয়েছে। রঘু সাথে সাথে এই আব্দুলকে স্টেশনে ফোন করে অ্যারেস্ট করানোর কথা চিন্তা করে। তবে জ্যাকের প্ল্যান তো অন্য কিছু, তাই সে ছেলেটির পকেট মেরে রঘুর কাছে মানিব্যাগ ছুঁড়ে ফেলে। সেখানকার সকলেই রঘুকে চোর চোর বলে ধাওয়া করতে শুরু করে। রঘু কিছুই বুঝে উঠতে পারে না, সে পালাতে শুরু করে। এক পর্যায়ে ধরা খেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জ্যাক আইপিএস অফিসারের কথা বলে সাধারণ জনগণের সামনে রঘুর হাত থেকে মানিব্যাগ নিয়ে আবার সেই ছেলেটিকে দিয়ে দেয়। রঘুকে অ্যারেস্ট করার কথা বলে জ্যাক নিরিবিলি স্থানে নিয়ে যায়। জ্যাক বলে, আব্দুল্লাহর মানিব্যাগে আমি একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, যাতে করে ওদের তথ্য আমরা পেতে পারি। পরদিন জ্যাক আব্দুল্লাহর পিছু করতে গিয়ে আফসানার গাড়িতে ধাক্কা লাগে। এটা আফসানার প্রি প্ল্যান ছিল। দুজনেই পড়ে যায়। জ্যাক বলে, নিজেকে হিরোইন ভাবো, কানে হেডফোন নিয়ে গাড়ি চালাচ্ছ যে? আফসানা বলে, আমার মাজা ভেঙেছে, আমার উপরেই চিল্লাচিল্লি করছো। উপায় না পেয়ে জ্যাক আফসানাকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গেলে আফসানা হাঁটতে না পারলে জ্যাক তাকে কোলে করে হসপিটালে প্রবেশ করে। এরপর দুজনে সিরিয়ালে বসে। আফসানা বলে, তোমার নাম পাবলু নারুডা। জীবনে দ্বিতীয়বার এই নাম শুনেছি। ছোটবেলায় আমার এক প্রতিবেশী ছেলের নাম ছিল পাবলু। কি যে ভালো ক্রিকেট খেলতো। তবে খেলায় খেলায় একদিন বল ভুল জায়গায় লেগে যায়। ব্যাস, জ্যাক বুঝতে পারে ওর কথাই বলা হচ্ছে, তাই ওর নাম জানতে চায়। আফসানা নিজের নাম ভানুমতি বলে।
কিন্তু ভানুমতি নামে তো জ্যাকের আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী ছিল না। আফসানা কথা ঘুরিয়ে বলে, তার মানে ছোটবেলা সে পাবলু তুমি ছিলে, তাই না? তুমি এটা কত ছোট, তাই না? তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গেল। ওইদিকে কি দেখছো? মেয়েটির সাথে লাইন মারো নাকি? জ্যাক বলে, আরে আমার বাবা আমার পিছনে ডিটেকটিভ লাগিয়েছে, তাই দেখছিলাম ওই বোরখালি মেয়েটাই গোয়েন্দা কিনা। আফসানা বলে, কি এমন খারাপ কাজ করেছো যার জন্য তোমার নিজের বাবাই তোমার পিছনে গোয়েন্দা লাগাবে? জ্যাক বলে, যদি কাউকে না বলো তাহলে বলবো। আফসানা বলে, বলবো না, তুমি বলো। জ্যাক বলে, আমি যে কাজ করি সেই কাজ সকলকে বলা যায় না, এটা সিক্রেট। এই কথায় আফসানা রেগে যায়। এই মুহূর্তে ডাক্তারের কেবিন থেকে তার ডাক পড়ে। এরপর অযথা আফসানার শরীরে একটা ইনজেকশন পুশ করা হয়। মেয়েটা তো সত্যিটা জানতে পারলো না, উল্টো নিজেই শাস্তি ভোগ করে নিল। পরদিন চারমিনারে র এজেন্টরা আব্দুল্লার ওপর নজর রাখছে। অন্যদিকে জ্যাক আর রঘুও নজর রাখছে। আর এই পুরো এরিয়ায় র এজেন্টের প্রধান মনোজ সবকিছু সিসিটিভি ফুটেজের মাধ্যমে চেক করছিল। দেখা যায় চারমিনারের একটি দোকানে আফসানা ছিল। আফসানা খেয়াল করে জ্যাক আব্দুল্লাহকে ফলো করছে, তাই সে দ্রুত আব্দুলের কাছে গিয়ে বলে, তোমাকে কেউ ফলো করছে কেন? এই কথা শুনে আব্দুল ভয় পেয়ে যায়। আফসানা বলে, তুমি ভয় কেন পাচ্ছ? এমন কি করেছো তুমি? ততক্ষণে জ্যাক দেখে বোরখা আলী তো গোয়েন্দাগিরি করতে করতে এই পর্যন্তও চলে এসেছে। চোখের পলকে আব্দুল্লাহ আফসানাকে ধাক্কা দিয়ে পালাতে শুরু করে। তাই বোরখা আলীর বিষয়টা পরে দেখার কথা বলে আপাতত জ্যাক আব্দুল্লের পিছনে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে রঘু আর জ্যাক আব্দুল্লাহকে ধরে ফেলে। এরপর জিজ্ঞাসাবাদ শুরু হয়। আব্দুল বলে, কিছু অস্ত্র আসবে যেটা 4 সিটিতে একই সময় বিস্ফোরিত হবে। এই মুহূর্তে আব্দুলের ফোনে ফোন আসে। ফোন রিসিভ করলে আব্দুলের ড্রেস আপের ব্যাপারে জিজ্ঞেস করে। জ্যাক আব্দুলকে তার পরিবর্তে জ্যাকের বিবরণ দিতে বলে। এরপর সন্ত্রাসী একটা ক্যাফেতে তাকে দেখা করতে বলে। ফোন হ্যাকিং একদিকে জ্যাক করেছে তো অন্যদিকে র এজেন্টরাও করেছে। সন্দেহবশত অপর সন্ত্রাসী শরীফের খোঁজ পেয়ে যায় র এজেন্টরা। পুলিশ অফিসাররা শরীফের মুখ দেখার জন্য তার কাছাকাছি ড্রোন পাঠায়। তবে সেই মুহূর্তে তাদের ড্রোনের সামনে জ্যাকের ড্রোন চলে আসে। শরীফকে ধরতে দ্রুত অফিসার মনোজ বেরিয়ে পড়ে। শরীফ তার অন্যান্য সঙ্গীদের সাথে যোগাযোগ করতে পারছে না, ফোন কানেকশন বন্ধ। দ্রুত শরীফ নিজ স্থান থেকে বেরিয়ে পড়ে। মনোজ তারকে পাশ কেটেই চলে যায়, তবে চিনতে পারে না। কিন্তু আমাদের জ্যাক তো ঠিকই চিনে ফেলে, তাই তার পিছু করতে শুরু করে। এক সুযোগে ইনজেকশন দিয়ে শরীফকে জ্ঞানহারা করে ফেলে। অন্যদিকে র এজেন্টের টিম আব্দুলকে ধরে ফেলে। যেহেতু তাদের লোক ধরা পড়ে গিয়েছে, সেহেতু মেইন সন্ত্রাসী এই মিশন এই মুহূর্তে ক্যান্সেল করতে বলে, কারণ তাদের টার্গেট একসাথে 4টি স্থানে বিস্ফোরণ করার। স্টেশনে সবকিছু খুলে বলতে বললে আব্দুল বলে, আমি তো অফিসার জ্যাকের সব ঘটনা খুলে বলেছি। মনোজ স্যার অন্য অফিসারকে জিজ্ঞেস করে, এই জ্যাককে রে আইবিএ কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টে এই নামে কেউ আছে? আর হ্যাঁ, ওই ট্র্যাক, পলাতক সন্ত্রাসী এবং জ্যাক স্যারকে আমার অবশ্যই চাই। অন্যদিকে রঘু তো সন্ত্রাসীকে টর্চার করার জন্য জ্যাকের ক্যালমা দেখে অবাক হয়ে যায়। এমন ভাবে সেটিং করেছে না ভাই, 1 ইঞ্চি নড়লেই সুচ আর সুচের মধ্যে থাকা লিকুইডের মাধ্যমে পুরো শরীরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। এসব দেখে রঘুর চোখ তো ছানা বড়া হয়ে যায়। শরীফের হুঁশ ফিরে আসে। জ্যাক বলে, তোমার পরিস্থিতি তুমি বুঝতেই পারছো, আমি তোমার জন্য তোমার সিলেবাসের বাইরে রে ভাই। এখানে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি ফটাফট উত্তর দেবে। তোমার ফোনে একটা নাম্বার কাস্টমার কেয়ার নামে সেভ করা রয়েছে, তাহলে কাস্টমার কে আর কে করে? তুমি কে? তোমার প্ল্যান কি? তোমার মিশন কি? আর ওয়েপেন্স গুলো কোথায়? সোজাসুজি বলো, তা না হলে এই সুই তোমার শরীরে ঢুকিয়ে দেব। শরীফ বলে, আমাকে যত যন্ত্রণার মধ্যেই রাখো না কেন, আমার মাথা যদি কেটেও ফেলো তাও আমি কিচ্ছু বলবো না। শুধু একটা কথা মাথায় রেখো, আমার লোক তোমাকে ঠিকই খুঁজে বের করবে। এই কথায় জ্যাকের মনে পড়ে সন্ত্রাসী বাহিনী অবশ্যই ওই বাজারে প্রথমে তাদের খোঁজার চেষ্টা করবে। তাই রঘু আর জ্যাক আবারও চারমিনারে চলে যায়। মনোজ আর তার সঙ্গীরাও চলে আসে এবং কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে। কিছুক্ষণ পরে সন্ত্রাসীরাও পুলিশের পরিচয় দিয়ে সিসিটিভি ফুটেজ দেখার কথা বললে তখন সেখানকার দোকানদার বলে, কিছুক্ষণ আগেই তো পুলিশ অফিসাররা সিসিটিভি ফুটেজ দেখে গেল, তাই তারা সেই স্থান থেকে কেটে পড়ে। তবে র এজেন্ট, সন্ত্রাসী আর জ্যাক একই স্থানে একসাথে সামিল হয়। মনোজ তাকে চিনতে না পেরে সেই স্থান থেকে চলে যায়। তবে জ্যাকের চোখে চোখ পড়তেই সে ঠিক বুঝে ফেলে। অমনি শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ঠাস মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। কিন্তু সন্ত্রাসীরা তো গাড়িতে বসে তাদের বসকে বলছে, চারমিনারের দোকানে যখন সিসিটিভি ফুটেজ চেক করছিলাম তখন সেখানকার র এজেন্টও ছিল। তারা শরীফের ব্যাপারে জিজ্ঞেস করছিল, অর্থাৎ শরীফ তাদের কাছেও নেই। এ কথা শুনে বড় ভাই হায়দ্রাবাদে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে ক্যাট জ্যাকের বাড়িতে পৌঁছে গিয়েছে। এরপর আফসানা জ্যাকের পুরো রুম ভালো করে তদন্ত করে দেখে। অন্যদিকে জ্যাক যাকে ধরে এনেছে তাকে বেঁধে রাখে। শরীফকে বলে,
তোর কথা মতো তোর সঙ্গীকে নিয়ে এসেছি। তাকে ভালো করে বুঝিয়ে দিস যে অবস্থানে রয়েছে সেই অবস্থানেই যেন থাকে, নড়াচড়া করলেই বিপদ। এই বলে জ্যাক চলে যায়। শরীফ আরিফ ইসমাইল নামে ডাকা শুরু করে, তবে অপর পাশ থেকে এই নামে কোনো সারা শব্দ পাওয়া যায় না। শরীফ বলে, কে রে ভাই তুই, কথা তো বলবি। আমরা দেখতে পাই সন্ত্রাসী ধরতে গিয়ে আমাদের হিরো ভুলবশত মনোজ স্যারকেই ধরে নিয়ে এসেছে। কাম সারছে। যাই হোক, আফসানা কোনোভাবে জ্যাকের কোনো তথ্য পাচ্ছে না, তাই অবশেষে ছেলেটাকে পটাতে সুন্দর করে শাড়ি পরে একটি রেস্টুরেন্টে দেখা করতে যায়। তবে সুন্দরী মেয়েরা শাড়ি পরে কোথাও বের হওয়া মানেই তো পুরো দুনিয়া বিপদের মুখে। ঠিক জ্যাক বুঝে যায় কোনো তো কাহিনী রয়েছে। আফসানা জ্যাককে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে। জ্যাক বলে, আমি যদি একবার ভেবে নেই তুমি আমার গার্লফ্রেন্ড হবে, তাহলে কিন্তু এরপরে তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। তাই পা বাড়ানোর আগে অবশ্যই একবার ভেবে নাও। তবে তোমার কথায় আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। আফসানা বলে, তোমাকে বিশ্বাস করানোর জন্য তুমি যাই বলবে আমি তাই করব। এসব কথায় কথায় তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। জ্যাক আফসানাকে কিস করতে গেলে আফসানা বলে, এত মানুষের মধ্যে এসব হয় নাকি, চলো কোনো নিরিবিলি জায়গায় যাই। জ্যাক তো মনের লাড্ডু ফুটিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নিরিবিলি স্থান খুঁজতে শুরু করে, যাতে গার্লফ্রেন্ডের সাথে একটু ইটুস পিটুস করতে পারে আর কি। তবে সব জায়গায় সাধারণ জনগণ তাদের হাফ হানিমুনে বাধা দিচ্ছিল। ভাই সারাদিন এত জায়গায় ঘুরে তবে একটা কিস করার মতো সুযোগ পায় না। অবশেষে খুব নিরিবিলি একটা জায়গা পায়, কিন্তু মেয়াও বলে, আমার এই জায়গাটা কেমন যেন লাগছে। জ্যাক বলে, এখন কিন্তু আমার তোমার উপর সন্দেহ হচ্ছে। কোনো উপায় না পেয়ে আফসানা বিরিয়ানির সুগন্ধ নাকের কাছে এনেই চলে যায়। তবে এতেও জ্যাক সাহেবের পোষায় না, তার তো কোনো ফিলিংসই আসেনি। সন্দেহ দূর করতে এবং ভালোবাসা অনুভব করাতে না চাইতেও আফসানা জ্যাককে কিস করে বসে। অন্যদিকে র এজেন্ট অফিসে মনোজ স্যারের কোনো খোঁজ খবর নেই। আবার একজন টেররিস্ট মিসিং, অর্থাৎ মধ্যবর্তী কেউ আছে যে এই কাজগুলো করছে। পরবর্তীতে জ্যাক দুজনের কাছে এসে বলে, তোমাদের প্ল্যানিং কি, আমাকে পরিষ্কার করে বলো। মনোজ স্যার র এজেন্টের একটা নাম্বার দেয়, অপরদিকে শরীফ তার দলের নাম্বার দেয়। জ্যাক র এজেন্টদের ফোন দিয়ে বলে, তোমাদের একজন লোক হারিয়ে গিয়েছে, তোমরা খোঁজার প্রয়োজন মনে করছো না, আর ফোন ট্র্যাক করে কোনো লাভ হবে না। কাল সকাল 11টায় গোল্ডেন ইগল ক্যাফেতে আমার সাথে দেখা করো। এরপর সন্ত্রাসীদেরও ফোন করে ঠিক একই কথা বলে। তবে ইগল ক্যাফেতে আজকে জ্যাক বোরখাওয়ালি সেজে এসেছে। দুপাশে দুপক্ষ, এক পাশে সন্ত্রাসী তো অন্য পাশে র এজেন্ট। তবে এদের চিনবে কি করে, তাই রঘুকে দিয়ে দুটো ফোন নাম্বারেই খাবারের SMS দেয়। র এজেন্ট সেই মোতাবেক খাবার অর্ডার দিতে গেলে লেডি অফিসার বলে, স্যার এমনও হতে পারে খাবার অর্ডারের মাধ্যমে সে আমাদের চিনে ফেলবে, তাই তারা সতর্ক হয়ে যায়। তবে এই ভুল সন্ত্রাসী করে ফেলে। জ্যাক তার দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় র এজেন্ট সন্ত্রাসীর কাছে চলে যায়, কারণ সে সেম খাবার অর্ডার করেছে। সন্দেহবশত তার সাথে কথাবার্তা শুরু করে। তবে কলে থাকা অবস্থায় অফিস থেকে জানানো হয় এই ব্যক্তিটির সাথে জ্যাক নামের ব্যক্তিটির গলার কোনো মিল নেই। অফিসাররা হোটেলের বাইরে কাউকে যেতে নিষেধ করে দেয়, আর চেকিং শুরু হয়ে যায়। অফিসার এসে জ্যাকের মুখোশ খুলতে বলে। বাধ্য হয়ে জ্যাক মুখোশ খুলতেই যাবে, এই মুহূর্তে ম্যাও অফিসারদের ওপর রেগে যায়, কেন সাধারণ জনগণকে শুধু শুধু হয়রানি করা হচ্ছে সেজন্য। দূর থেকে জ্যাক তার ভালোবাসার মেয়াওকে দেখে সরি ভানুমতিকে দেখে সবটা বুঝে যায়। জ্যাক পাশের এক মহিলাকে জিজ্ঞেস করে, এখানে সমস্যা কি? লেডি অফিসার বলে, আমাদের এক স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিপার্টমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে লেডি অফিসার জানায় এটা খুব সিক্রেট বিষয়। এ বাবা, শেষমেশ কিনা খাল কেটে নিজের ঘরেই কুমির ডেকে নিয়ে আসলো। কি আর করার, ম্যাও ওইদিকে ভেজাল করছে, আর এই সুযোগে জ্যাক কেটে পড়ে। নিজ আস্তানা এসে স্যারকে সেবা করতে শুরু করে। জ্যাক বলে, আমি জানি স্যার আপনি কে। আপনারা দুজন যখন আলাদা আলাদা নাম্বার দিয়েছিলেন তখনই আমার বোঝা উচিত ছিল আপনারা দুজন আলাদা টিমের। আপনি একজন র অফিসার, এটা না জেনেই আপনার শরীরে সুই ব্যবহার করা আমার ঠিক হয়নি। এই অবস্থা দেখে রঘুর কলিজার পানি শুকিয়ে যায়। জ্যাক বলে, আমিও আপনাদের মতোই র এজেন্টে জয়েন হতে চাই। অ্যাপ্লাইও করেছিলাম, ইন্টারভিউ দিয়েছি, এক্সামও দিয়েছি, কিন্তু চাকরি পাওয়া পর্যন্ত অপেক্ষা কেন করব? আমি আমার মিশন তৈরি করে ফেলেছি, কিন্তু মাঝখান থেকে আপনি এসে পুরো প্ল্যানে পানি ঢেলে দিয়েছেন। মনোজ বলে, একবার এই পিনগুলো খুলে সরিয়ে দে। জ্যাক বলে, সরাতে পারবো না, এরকম করলে আপনি আমাকে অ্যারেস্ট করবেন, তার থেকে আপনি শান্তিতে জুস পান করুন স্যার। জ্যাক আর রঘু দুজনেই বাইরে চলে আসে। রঘু বলে, একজন র অফিসারকে নিয়ে এসে আমরা টর্চার করছি, এই খবর ছড়িয়ে গেলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? এখনো সময় শেষ হয়নি, ওরা আমাদের দেখেনি, চলো ওদের ছেড়ে দেই, তাহলে আমরা জব পেয়ে যাব। জ্যাক বলে, চাকরি দিয়ে কি করব? দেশকেই তো বাঁচাতে চাচ্ছি তাই না? তাই তো এখনো করছি।
শোনো, এই কাজ আমি শুরু করেছিলাম, এই কাজ শেষ করব আমি। রঘু বলে, আমার তোমার উপর আর বিশ্বাস নেই। জ্যাক বলে, আমার জীবনে আমি কোনো কিছু করে দেখাবো, এই কথা কেউ এমনিতেও বিশ্বাস করে না। আমার নিজের বাবাই তো বিশ্বাস করে না। পুরো দুনিয়াতে আমাকে ভরসা করতে শুধুমাত্র একজনই, আমার মা। অতীতে দেখা যায় মা ছেলে স্কুটারে কোথাও যাচ্ছিল। মা বলে, তোর বাবার মতো লোকেরা কিছু শেখাতে গেলে রুলস, টেকনিক আর ট্রেনিং এ ভরসা করে, কিন্তু তুই ওদের মতন না। তোর মধ্যে থাকা কৌতূহল এবং অন্তর্দৃষ্টি সবচেয়ে বড় শক্তি। এই জন্যই তোর মতো ছেলেরা সবসময় জিতে যাবে। আর এই জিত কিভাবে হবে বলতো? যখন তোমার বাবার মতো লোকেরা তোমার কাছে এসে তোমার গুণাগুণ শিখতে চেষ্টা করবে, তখনই তোমার জিত হবে। ততদিন পর্যন্ত তোমার আর তোমার বাবার মধ্যে এই যুদ্ধ চলতেই থাকবে। এই বিষয়টা নিয়ে কখনো মন খারাপ করবে না, তুমি কখনো পড়ে না যাও, এজন্য আমি সব সময় তোমার পেছনেই আছি। মা ছেলের খুনসুটি শুরু হয়। ঠিক এই মুহূর্তে সন্ত্রাসবাদীদের গুলিতে জ্যাকের মা সেই স্থানেই মারা যায়। বর্তমানে জ্যাক বলে, আমার মা আমার সামনে ঢাল হয়ে দাঁড়াতো, কিন্তু সেই দিন আমি আমার মায়ের সামনে ঢাল হতে পারিনি। ওই দিন অ্যাটাক শুধুমাত্র আমার মায়ের উপর হয়নি, বরং আমার মাতৃভূমির উপর হয়েছিল। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার দেশের জন্য সবকিছু করব। এতে করে মনে হবে আমি আমার মায়ের আগে দাঁড়িয়ে রয়েছি। রঘু জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমরা এখন কি করব? জ্যাক বলে, ওই সন্ত্রাসী আমাদের থেকে খুব একটা দূরে নেই। আমরা যদি সঠিক প্ল্যানিং করি, সন্ত্রাসী আর তার টিম মেম্বারদের মনোজ স্যারের হাতে ধরিয়ে দিতে পারবো। এতে করে আমাদের চাকরিও কনফার্ম হয়ে যাবে। অন্যদিকে আস্তানায় আফসানা চলে আসে। আফসানা খেয়াল করে অনেকটা ভেতরে এই দুইজন ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। আফসানা তাদের জিজ্ঞেস করে, তোমাদের যে এখানে আটকে রেখেছে সে আসলে কে? মনোজ স্যার বলে, ওর ব্যাপারে আমি বলছি, তুমি আগে আমার পিনগুলো খুলে দাও। এদিকে শরীফ তাকে ডেকে পিন খুলতে বলে। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। আফসানা আগে শরীফের কাছেই যায় এবং পিন খুলতে শুরু করে। মনোজ স্যার বারবার মানা করার সত্ত্বেও আফসানা পিনগুলো খুলে ফেলে। শরীফ আফসানার গলা চেপে ধরে জোরে ধাক্কা দেয়। এরপর তার সহকর্মী ইসমাইলকে ফোন করে লোকেশন পাঠিয়ে দেয়। কথা শেষে পলিথিন দিয়ে মনোজ স্যারের মুখ আটকে শ্বাস বন্ধ করে মেরে ফেলতে চেষ্টা করে। ঠিক এই মুহূর্তে জ্যাক চলে এসেছে। শরীফের মুখে জ্যাকও পলিথিন দিয়ে চেপে ধরে, তবে এক পর্যায়ে শরীফ নিজেকে ছাড়িয়ে জ্যাকের মুখটা দেখে ফেলে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এদিকে এজেন্টরাও চলে এসেছে, তাই শরীফ সেই স্থান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে ফোনের লোকেশন অনুযায়ী শরীফের সহকর্মীরা সেই দিকেই আসছিল। এনারা দুজন পালাতে পালাতে বরযাত্রীর ব্যান্ড পার্টির মধ্যে পড়ে যায়। সেখানে এত মানুষের মধ্যে তাদের মারামারি চলতেই থাকে, তবে থামানোর কিন্তু কেউ নেই। সবাই হাঁ করে দেখছে। এর মধ্যে শরীফের সহকর্মীরা এসে শরীফকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। তবে আমাদের জ্যাকও কম নয়, দড়ি মেরে বাইক এনে সন্ত্রাসীদের পিছু করতে শুরু করে। আর তার পিছু করছে এজেন্ট। সন্ত্রাসীরা জ্যাককে পিছু ছাড়ানোর জন্য তার দিকে গুলি ছুড়তে থাকে, তবে নাছোড়বান্দা জ্যাক অবশেষে তাদের গাড়িকে ধরে ফেলে। ইসমাইল আর শরীফ তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে। জ্যাক ক্লান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে বলে, তোমরা যত কিছুই করো না কেন, আমার হাত থেকে তোমরা কোনোভাবেই রক্ষা পাবে না। এই বলেই শিকল দিয়ে গাড়ির ছোট জানলা থেকে ড্রাইভারের গলা আটকে ধরে। গাড়িটা উল্টে যায়, ছিটকে সবাই পড়ে যায়। তবে এই অবস্থাতেও জ্যাক তার শত্রুকে আঁকড়ে ধরে। জ্যাক তো কাঁঠালের আঠা, লাগলে তো ছাড়ে না। একাই 4-5 জন সন্ত্রাসীর সাথে লড়তে শুরু করে। ঠিক এই মুহূর্তে এজেন্ট চলে আসে আর এক এক করে গুলি করতে শুরু করে। অবশেষে স্মাইল আর শরীফ বেঁচে থাকে। তারা পালাতে শুরু করলে জ্যাক সহ এজেন্টও তাদের পিছু করে। ইসমাইলকেও শুট করা হয়। শরীফ কোনো মতে পালিয়ে যায় আর পুরো এজেন্ট জ্যাককে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়। জ্যাকের রুমে গিয়ে মনোজ স্যার ধুমসে কানের উপর তবলা বাজানো শুরু করে। স্যার বলে, ট্রেনিং নেই কিছু না, সবকিছু নষ্ট করে দিয়েছিস। জ্যাক বলে, আমার তো ছেলেটিকে সন্দেহ মনে হলো, ওর পিছু করতে গিয়ে ওয়েপেন্সের কথা জানতে পারলাম। আমার তদন্তের মাঝখানে তো বরং আপনারাই চলে এসে সবকিছু নষ্ট করে দিলেন। আপনার কাপড়টুকু দেখে মনে হলো আপনি টেররিস্ট, তাই তো তুলে নিয়ে এসে পিন লাগিয়ে দিলাম। স্যার, যা হয়েছে ভুলে যান প্লিজ, আমার চাকরিতে যেন কোনো ঝামেলা না হয়। মনোজ বলে, এ সম্পূর্ণ পাগল। ইন্টারভিউ দিয়েছিলে না, ওই দিন তোকে রিজেক্ট করা হয়েছে। তুই এই চাকরির জন্য অক্ষম, ভুল করে মিশনে ঢুকে পড়েছিস। দেখ, যা হয়েছে তা ভুলে যা। জ্যাক বলে, স্যার আমি ভুল করে নয়, ইচ্ছাকৃতভাবে এই মিশন তৈরি করেছি। মনোজ স্যার বুঝতে পারে এর সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই বাইরে বেরিয়ে রঘুকে 2-4 ঘা দিয়ে চলে যায়। অফিস থেকে জ্যাককে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। রাতের বেলা আকাশের চাঁদের দিকে তাকিয়ে জ্যাক তার মনের কষ্টগুলো খুলে বলছে। পেছন ঘুরতেই দেখে তার বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবা বলে, তোর কি হয়েছে রে বাবা? জ্যাক বলে, সবকিছু শেষ হয়ে গিয়েছে বাবা। আমি যেই চাকরি করতে চাই সেখান থেকে আমাকে অক্ষম বলে তাড়িয়ে দেয়া হয়েছে। বাবা বলে, তুই কি হতে চেয়েছিলি? এ কথা না জেনেও আমার কষ্ট হয়নি,
কিন্তু তুই যা হতে চাস তা হতে পারছিস না, এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। অসম্ভব কথাটা শুধুমাত্র বোকাদের ডিকশনারিতেই থাকে, তোর ডিকশনারিতে নয়। ছেলে বলে, যে অফিসার আমাকে অক্ষম বলে ধাক্কা মেরেছে, একদিন সেই অফিসার আমাদের বাড়ির সামনে এসে অনুরোধের সাথে এই চাকরি করতে আমাকে অবশ্যই বলবে। জ্যাক তার রুমে চলে আসে। এরপর শরীফের ব্যাগ থেকে একটা ওষুধের মাধ্যমে তার লোকেশনের খোঁজ করতে শুরু করে। এই ওষুধটা সচরাচর সব স্থানে পাওয়া যায় না। তদন্তের এক পর্যায়ে জানা যায় শরীফ বর্তমানে নেপালে রয়েছে। খোঁজ পেতে দেরি আছে, তবে জ্যাকের যেতে দেরি নেই। বর্তমানে শরীফ তার চেহারার লুক পুরো পাল্টে ফেলেছে। শরীফের সহকর্মী বলে, আজ পর্যন্ত তুই কজনকে সাজা দিয়েছিস, কিন্তু নিজে কি করে ফেসে গেলি? শরীফ বলে, আমাকে র এজেন্ট নয়, কোনো একজন ব্যক্তি ধরেছিল। র এজেন্ট ধরলে আমার শরীরের এই অবস্থা করতো না। ছেলেটির নাম জ্যাক, ওর পুরো জীবন বৃত্তান্ত আমি তোমাকে দিয়ে দেব। অন্যদিকে আফসানার কম্পিউটার হ্যাক করা হয়েছে। এই বিষয়টা নিয়ে সকলে চিন্তিত। কিছুক্ষণ পরে বাবা এসে জানায় জ্যাক দেশ ছেড়ে নেপালে চলে যাচ্ছে। এই ছেলেটার জন্য পাগল হয়ে যাচ্ছি। এই প্রথমবার আমাদের এজেন্সিতে এমন কোনো কেস আসলো যেটা আমরা সলভ করতে পারছি না। আফসানা বলে, ও তাহলে নেপাল কেন গিয়েছে তার তদন্ত করে আমি আপনাকে জানাবো। পরবর্তীতে তদন্তের মাধ্যমে মনোজ স্যার জানতে পারে সন্ত্রাসী নেপালে রয়েছে, তাই সে নেপালে যাওয়ার পারমিশন মিনিস্টারের কাছে চায়। তবে তিনি জানান পিএম এখনো দেশে আসেনি, তিনি দেশে আসলে পারমিশন নিয়ে নেওয়া হবে। ঠিক এই মুহূর্তে মনোজ স্যারের কাছে তার কর্মচারী ফোন করে বলে, জ্যাক স্যার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মনোজ স্যার জিজ্ঞেস করে কোন দেশে গিয়েছে। অফিসার বলে নেপালে। নাও এবার ঠেলা সামলাও। মনোজ তো পুরো পাগল হয়ে যায়। এই অবস্থায় নেপাল না গেলে তো হবেই না। অর্থাৎ জ্যাক, মিয়াও আর এজেন্ট তিন পক্ষই নেপালে চলে গিয়েছে। এরপর যে ওষুধটা শরীফের ব্যাগে পেয়েছিল সেই ওষুধটা একটা দোকানে গিয়ে এক পাতা দিতে বলে। দোকানদার রহস্যের সাথে জ্যাকের দিকে তাকিয়ে বলে, এই ওষুধ অর্ডার করার পর আসে আর অবশ্যই এর প্রেসক্রিপশন লাগে। জ্যাক প্রেসক্রিপশন দেয়। লোকটি ভালো করে প্রেসক্রিপশন দেখতে থাকে। এই সুযোগে জ্যাক লোকটির দোকানে একটা ডিভাইস লাগিয়ে দেয়। এরপর সেই স্থান থেকে কেটে পড়ে। পুরো দিন রাত সেই দোকানের আশেপাশেই জ্যাক রয়েছে। পরদিন খুব ভোরবেলা শরীফ সেই ফার্মেসির দোকানে চলে আসে। ডিভাইসের মাধ্যমে জ্যাক শুনতে পারে দোকানদার বলছে, তোমাকে তো বলেছিলাম আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি বাইরে বেরোবে না। শরীফ দোকানদারকে একটা ফাইল দিয়ে বলে, এই ফাইলে জ্যাকের পুরো ডিটেলস রয়েছে। ইন্ডিয়ার এক ডিটেকটিভ এজেন্সি হ্যাক করে জ্যাকের ব্যাপারে তথ্য বের করেছে। এরপর তো আমাকে বিশ্বাস করতে পারো তোমরা, আমি আতাউর ভাইয়ের সাথে দেখা করতে চাই। এভাবে কতদিন লুকিয়ে থাকবো? পরের প্ল্যান তো আমার জানতে হবে, তাই না? দোকানদার বলে, ইন্ডিয়ার ওপর নেক্সট টার্গেট আতাউর রহমান প্ল্যান করে ফেলেছে। এই কাজের জন্য একটা টিমকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। নাও তোমার ওষুধ নিয়ে চলে যাও। কালকে এক লোক এসেছিল, এই একই ওষুধ চেয়েছে। লোকটাকে আমার সুবিধা মনে হলো না, আর এখানকার বলেও মনে হচ্ছে না। সন্দেহবশত শরীফ ফাইলে থাকা জ্যাকের ছবি দেখায়। দোকানদার ছবি দেখলেই ভয় পেয়ে যায়, কারণ কালকেই জ্যাক তো তার দোকানে গিয়েছিল। শরীফ দ্রুত সেই স্থান থেকে পালাতে শুরু করে। এই মুহূর্তে র এজেন্ট তাকে ধরে ফেলে। তবে সুযোগ বুঝে জ্যাক মুখের মাস্ক লাগিয়ে শরীফকে হুন্ডায় উঠিয়ে পালাতে শুরু করে। এক পর্যায়ে মনোজ স্যারের গুলির কারণে হুন্ডা উল্টে পড়ে। জ্যাক শরীফকে ইচ্ছাকৃতভাবে পালাতে দিয়ে নিজে অফিসারদের কাছে ধরা পড়ে। মুখোশ খুলতেই জ্যাকের চেহারা দেখে মনোজ স্যার রেগে ফাঁকা মাঠে নিয়ে যায়। জ্যাকের মাথার গুলি করতেই যাবে, জ্যাক আতাউর রহমানের নাম উচ্চারণ করে। সবকিছু থমকে যায়। জ্যাকের মুখোশ খুলে দেয়া হয়। অফিসার জিজ্ঞেস করে, তুমি ওর নাম কেন নিলে? তুমি ওর ব্যাপারে কি জানো? দেশে যত টেররিস্ট অ্যাটাক হয় সবকিছুর পেছনে ওর হাত রয়েছে, আর আমি নিজের হাতে তাকে হত্যা করেছিলাম। জ্যাক বলে সে এখনো জীবিত। জ্যাক তার মোবাইলে থাকা দোকানদার আর শরীফের ভয়েস রেকর্ডারটা মনোজ স্যারকে শুনিয়ে দেয়। জ্যাক বলে, শরীফকে আমি এমনি এমনি বাঁচাইনি, ওকে আপনারা ধরে ফেললে মেরে ফেলতেন, তাতে করে কোনো তথ্য পাওয়া যেত না। এখন ও জীবিত রয়েছে, তাই ওর পিছু করলেই আমরা মূল টার্গেটে পৌঁছাতে পারবো। অফিসার জ্যাককে তার সাথে গাড়িতে উঠতে বলে। জ্যাক উঠতে না চাইলে মনোজ স্যার বলে, সামনে দেখো, ও তোমাকে খুঁজতেই এখানে এসেছে। এখন যদি তুমি আমাদের কথা মতো কাজ না করো তাহলে মেয়েটিকে আর তার বাবাকে একটা কেসে আমরা ফাঁসিয়ে দেব। কোনো উপায় না পেয়ে জ্যাক রাজি হয়ে যায়। জ্যাক আফসানাকে বলে, তোমার আমার পিছু করতে করতে এখানে আসার প্রয়োজন কি ছিল? আসলে তো ভালো কথা, আমাকে নিয়ে রিপোর্ট লিখে আবার দেশে ফিরে যেতে। এখন তোমাকে নিয়ে আমি ভেজালে পড়ে গিয়েছি। আচ্ছা এসব কথা বাদ দাও, সেদিন যখন তুমি আমাকে কিস করেছিলে তখন কিন্তু তোমার ডিটেকটিভের ষড়যন্ত্র তুমি বাইরে বের হতে দাওনি। এই বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আমি এত কথা বলছি, তুমি চুপ করে আছো কেন ভানুমতি? ভানুমতি নাম শুনেই আফসানা জ্যাকের কথায় সাড়া দেয়। জ্যাক বলে, আরে রে রে, ভানুমতি বলতেই ছটপট করে উত্তর দিলে। এখনো সেই ক্যারেক্টার থেকে বের হয়ে আসতে পারোনি নাকি? এত অল্প বয়সে কি করে একটা মানুষকে এভাবে ধোক্কা দিতে পারো? আফসানা বলে,
এসব তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আমি করিনি। একটা মেয়ে ডিটেকটিভ এজেন্সি চালাতে পারে এটা আমার বাবাকে বোঝানোর জন্যই করেছি। জ্যাক আফসানার বিষয়টা বুঝতে পারে। আস্তে আস্তে জ্যাকের মনে ভানুমতির জন্য ভালোবাসার একটা জায়গা তৈরি হয়। এজেন্ট আর জ্যাক আফসানা মিলে নেপালি সেজে শরীফের বাসার সামনে ঘর ভাড়া নিয়ে তার উপর নজরদারি রাখতে শুরু করে। এসব ঝামেলার মধ্যেও জ্যাক আফসানের কাছে গিয়ে বলে, শোনো না, 2-3 রাত ঘুম আসছে না, তুমি একটু সাহায্য করবে? যদি একটা কিস করতে ফ্রেশ ঘুম হতো। আফসানা তাকে এক ঝাড়ি দিয়ে পাঠিয়ে দেয়। কিছুদিন পর শরীফ বাইরে বেরোলে পুরো টিম অ্যালার্ট হয়ে যায়। কিছু অফিসার শরীফের ঘরে ঢুকে বিভিন্ন জায়গায় তদন্ত করে দেখে। এরপর কিছু ডিভাইস তার ঘরে সেট আপ করে রাখে। অফিসাররা সিসিটিভির মাধ্যমে শরীফকে নজরদারিতে রাখতে শুরু করে। এদিকে আমাদের জ্যাক একটু সময় পেলেই আফসানার সাথে দুষ্টামি করার সুযোগ মিস করে না। এসব দেখে অফিসার বিরক্ত হয়ে এসে বলে, তোমাকে স্যার ডাকছে। জ্যাক বলে, তোমার স্যারের বিয়ে হয়নি নাকি? তাকে বলে দাও সে যেন তার স্ত্রীর সাথে রোমান্স করে গিয়ে। দিন নেই রাত নেই বারবার কেন আমাকে ডাকে? আমাকে কি তার এতটাই পছন্দ হয়েছে? এক কাজ করি, শাড়ি ব্লাউজ পরে তার কাছে গিয়ে বসে মোমো খাই। সবাই এক স্থানে একত্রিত হয়। দেখা যায় শরীফকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে জানানো হচ্ছে আগামী 3 দিনের মধ্যে আতাউর রহমান শরীফের সাথে দেখা করবে। এই বিষয়টা মনোজ স্যার চিফ স্যারকে জানায়। কথা শেষ হলে জ্যাক বলে, স্যার সবকিছুর ক্রেডিট তো আপনি নিয়ে নিচ্ছেন। স্যার বলে, ও আচ্ছা, আমার কাছে আয়, সব ক্রেডিট তোকে দিয়ে দিচ্ছি, এদিকে আয়। কথার ধরন বুঝতে পেরে জ্যাক দৌড়ে পালিয়ে যায়। রাতের বেলা জ্যাক নিরিবিলি বসে আছে। আফসানা এ সময় এসে একটি কমফোর্ট জ্যাকের কাছে দিয়ে বলে, খুব ঠান্ডা পড়েছে আজ, গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। জ্যাক আবারও দুষ্টামি শুরু করে। আফসানা বলে, জীবনের প্রথম কিস যখন করেছিলাম ভেবেছিলাম ফালতু একটা ছেলেকে করেছি, কিন্তু এখন বুঝতে পারছি সেই দিনটা আমার জন্য স্বপ্নময় ছিল। অর্থাৎ দুজনেই একে অপরের প্রেমে পড়ে গিয়েছে। এদিকে আতাউর রহমান শরীফকে ফোন দিয়ে বলে, কেমন আছো সাফি? তুমি অনেকদিন ধরে আমার সাথে সাক্ষাৎকার করার জন্য অপেক্ষা করছো। আমার প্ল্যানে একটু চেঞ্জ এসেছে। শরীফ বলে, আপনার অর্ডারের অপেক্ষা করব ভাই আমি। পরদিন সকালে আফসানা জ্যাকের জন্য চা নিয়ে আসে। জ্যাক তাকে একটা লকেট গিফট করে। দুজনেই একে অপরের সাথে প্রেমময় সময় কাটাচ্ছিল। এ সময় গুলির আওয়াজ শুনতে পায়। সকলে সন্দেহবশত শরীফের ঘরে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। জ্যাক সেখানে ছোট্ট একটি চিরকুট পায়। চিরকুটে লেখা ছিল, কাল সকাল 11:15 বলিদান শুরু হবে। আর এই সম্পূর্ণ ঘটনা সিসি ক্যামেরার মাধ্যমে আতাউর রহমান দেখতে পাচ্ছিল। আতাউর বলে, ইন্ডিয়ান এয়ারফোর্সের সাহায্যে মনোজ স্যারের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য 9 বছর আগে আমার হাতে গড়া 300 জন দক্ষ কর্মী মৃত্যুবরণ করেছিল। আমি ঠিক এর প্রতিশোধ নেব। এদিকে জ্যাক বলে, স্যার আমাদের কিছু করতে হবে। মনোজ স্যার বলে, কি করব আমরা? কিছুক্ষণ পর ইন্ডিয়ার বড় ক্ষতি হবে, তবে আমরা কিছুই করতে পারবো না। আজকের এই বিপদের জন্য তুমি দায়ী। ওই দিন আমাদের মিশনের মাঝখানে তুমি না আসলে আমরা এতক্ষণে এই বিষয়টা সামাল দিয়ে ফেলতাম। এসব কথা তুমি কি করে বুঝবে? রত শুধুমাত্র তোমার জন্য একটা চাকরি। যদি 100 জন নির্দোষীর মৃত্যু হয় তোমার মায়ের মতো, তার কারণ তুমি হয়ে দাঁড়াবে। লুজার কোথাকার। এই বলে সেই স্থান থেকে সে চলে যায়। এসব কথায় জ্যাক সম্পূর্ণ ভেঙে পড়ে। তবে পরক্ষণেই দোকানদারের লোকেশন ট্র্যাক করে জ্যাক তাকে ইচ্ছে মতো ধুলাই করতে শুরু করে। এরপর ইন্ডিয়াতে কোথায় কোথায় অ্যাটাক হতে পারে এবং আতাউর রহমান কোথায় আছে এ ব্যাপারে জিজ্ঞেস করে। সিন পরিবর্তিত হয়। সকালবেলা দোকানদার সকলের সামনে বলছেন, ইন্ডিয়াতে কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লিতে অ্যাটাক হতে যাচ্ছে। জ্যাক তার ডিভাইসের মাধ্যমে অনেক দিনের আতাউর রহমান এবং দোকানদারের কল রেকর্ডিং মনোজ স্যারের কাছে হ্যান্ডওভার করেন। সবকিছু দেখে ওয়েপেন্সের লোকেশন মনোজ স্যার চিফ স্যারের কাছে পাঠিয়ে দেয়। সকল অফিসাররা বেরিয়ে পড়ে। জ্যাক চুপ করে বসে আছে। তবে হঠাৎ করে জ্যাক বুঝতে পারে দোকানদার ধরা পড়েনি, বরং তারা তাদের ফাঁদে ফেলেছে জ্যাক আর এজেন্টদের। দোকানদার আর সন্ত্রাসীরা এই মিথ্যে নাটক করেছে। তাহলে তো এজেন্টরা মারা তো যাবেই, এতে করে এজেন্ট তো মারা যাবে আর দেশেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে দ্রুত বাইক নিয়ে অফিসারদেরও আগে সে স্থানে চলে যায়। চারিদিকে সন্ত্রাসীরা বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জ্যাক কিছুটা ঘাবড়ে যায়। তারপরও মনে বড় সাহস নিয়ে একাই তাদের দিকে বন্দুক তাক করে। এর মধ্যে অফিসাররাও চলে আসে। তবে এত মানুষের সাথে না পেরে নিজেরা আপাতত স্যারেন্ডার করে নেয়। সন্ত্রাসীরা একসাথে 25 জন এজেন্টকে পেয়েছে, তাই তারা খুশিতে আত্মহারা। এদিকে ইন্ডিয়াতে এজেন্টদের সিগন্যাল না পেয়ে চিফ অফিসার বুঝে যায় নিশ্চয় কোনো বিপদ হতে চলেছে। ট্রেনের এক কেবিনে সকল অফিসাররা, অন্য কেবিনে মনোজ স্যারকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মনোজের কাছে আতাউর রহমান এসে বলে, তোর একটা অ্যাটাকে আমাদের 300 মানুষ মারা গিয়েছিল। তাহলে বুঝতে পারিস আমার কতটুকু কষ্ট হয়েছিল। তোকেও সেই কষ্ট অনুভব করতে হবে। তাই তো এবার ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার প্রাণ বাঁচানোর
র এজেন্টদের উপর আমি হামলা করব। এই মুহূর্তে 127 জন র এজেন্ট আমাদের লোকেদের গান পয়েন্টে রয়েছে, আর এই ট্রেনে আমার আর তোমার দুশমন জ্যাক রয়েছে। তাহলে ওকে দিয়ে শুরু করি। আতাউর আলীকে হুকুম দেয় কোরবানির কাজ শুরু করতে। আলী জ্যাকের কাছে গিয়ে বলে, তোর জন্য আমাদের প্ল্যান নষ্ট হয়েছিল, এরপর আমরাই তোকে ফাঁদে ফেললাম। এই ট্রেন যখনই চায়না বর্ডার পার করবে তখন আমরা সবাই পাকিস্তানে চলে যাব। তুই বলেছিলি না রকে বাঁচাতে তুই সামনে এগিয়ে দাঁড়াবি, র এজেন্টদের আর কেউ বাঁচাতে পারবে না। এই বলে আলী গুলি করতেই যাবে, ভাইজান উল্টি খেয়ে আলীকে মেরে বন্দুক নিয়ে শেকল বাঁধা হাতে পেছনের সকলকে গুলি করে। শুরু হয়ে যায় দুজনের মধ্যে মারামারি। এক পর্যায়ে বন্দুকের গুলির মাধ্যমে হাতের পায়ের শিকল ভেঙে ফেলা হয়। এরপর আলীকে ইচ্ছা মতো ধুলাই করে পরের কেবিনে চলে যায়। সেখানে থাকা সন্ত্রাসীদের মারতে শুরু করে। এ সময় আলী এসে তাকে আঘাত করে, তবে জ্যাক সর্বস্ব দিয়ে আলীকে প্রতিহত করতে শুরু করে। এক পর্যায়ে আলী জ্যাকের মাথা দরজার গ্লাসে ঢুকিয়ে দেয়। অপরদিকে আতাউর মনোজের সাথে কথা বলছে। এ সময় বোরখা পরিহিত একজন বিবি এসে আতাউরকে নাস্তা দেয়। মনোজ খেয়াল করে বিবি তো বোরখা জাগিয়ে তার পায়ের রক্তাক্ত কেটস দেখাচ্ছে। মনোজ ভয়ে চিৎকার করে ওঠে। ঠান্ডা মাথায় বুঝতে পারে ঘটনা কি ঘটেছে। আসলে এত আঘাতের পরেও আমাদের জ্যাক ফুল এনার্জি নিয়ে আলীকে বেধরমভাবে পিটিয়ে শেষ করে দেয়। এ সময় বোরখালি মেয়ে নাস্তা নিয়ে যাওয়ার পথে এসব কাণ্ড দেখে জ্যাকের উপর হামলা করে বসে। মেয়েটিকে ঠান্ডা করে জ্যাক নিজেই মেয়ে সেজে এসেছে। বর্তমানে আতাউর বলছে এই মিশন প্রথমেই শেষ হয়ে যেত, তোমরা সকলে যেদিন চারমিনারে একত্রিত হয়েছিলে সেই দিনই, কিন্তু মাঝখানে জ্যাক ঢুকে পড়ে, ওর জন্যই তুমি এখন পর্যন্ত জীবিত রয়েছো। অতীতে দেখা যায় চারমিনারে থাকা অবস্থায় সকল র এজেন্টদের গান পয়েন্ট করেছিল সন্ত্রাসীরা। এ কথা শুনে জ্যাক খুশি হয়ে বলে, স্যার এইমাত্র যে চারমিনারের কথা বলেছেন এই কথাটা আরেকবার স্যারকে বলুন না প্লিজ। জ্যাককে দেখে আতাউর অবাক হয়ে যায়। জ্যাক বডিগার্ডদের শুট করে আতাউরের কাছে বসে আবারও বলতে শুরু করে, মাত্র যে কথা বলেছেন আরেকবার বলুন না স্যার। মনোজ স্যার বলে, আগে আমার হাত পা খোল রে, তারপরে এসব কথা বলিস। জ্যাক বলে, একটা মিনিট দাঁড়ান, আগে এর মাথা উড়িয়ে দেই। মনোজ স্যার বলে, ওকে আমার জীবিত চাই, এটা আমার অর্ডার। জ্যাক বলে, আগে চাকরি দেন তারপর অর্ডার মানবো। এই বলে ছুরি দিয়ে বুড়োর গলায় 2 বার আঘাত করে। আতাউর বলে, এখানকার অফিসারদের না হয় কোনোভাবে বাঁচিয়ে নিলে, কিন্তু ইন্ডিয়ান অফিসারদের কি করে বাঁচাবে? জ্যাক বলে, এত কিছুর পরেও আপনার কি করে মনে হয় আপনি জিতে গেলেন? আমি যদি বলি আপনি হেরে গিয়েছেন? দেখা যায় কিছুক্ষণ আগে মেয়েটিকে ধুলাই করার সময় মিশনের ডাটাবেস পেয়ে যায়, আর এইগুলো আইপিএস অফিসার রোগোর কাছে ট্রান্সফার করে দেয় জ্যাক। সাথে সাথে র এজেন্টরা ইন্ডিয়াতে থাকা সকল সন্ত্রাসীকে একেবারে ফিনিশ করে দেয়। এসব কথা শুনতে শুনতে কাকা সাহেব পরকালে চলে যায়। আজকের এই ঘটনার জন্য জ্যাক স্যারকে বলে যেন সকল ক্রেডিট জ্যাককে দেয়া হয়। পরবর্তীতে এই মিশনের সকল কাহিনী শুনে চিফ অফিসার মনোজ স্যারকে বলে পাবলো নেরুদাকে হায়ার করতে। পুরো র এজেন্ট আতঙ্কে রয়েছে, কারণ ও যুক্ত হলে উল্টাপাল্টা কি করে বসবে তার কোনো ঠিক নেই। যাই হোক, অবশেষে মনোজ স্যার তাকে ডাক দেয়। ডাক শুনে জ্যাক তার ব্যাগপত্র নিয়ে একেবারে বেরিয়ে আসে। মনোজ স্যার বলে, তোমাকে সোজা করতে 20 জন অফিসার অপেক্ষা করছে। জ্যাক বলে, যদি ওই অফিসারদেরই আমি আমার মতো বানিয়ে দেই। এই বলে জ্যাক মজা করতে করতে একটা গাড়িতে উঠে পড়ে। বাবা বেরিয়ে এসে দেখতে পায় গাছপালা ভর্তি একটা গাড়িতে উঠেছে তার ছেলে। ইস, ছেলে কিনা শেষ পর্যন্ত নার্সারির দোকানে যোগদান করলো। মনোজ বলে, চিন্তা করবেন না, আপনার ছেলে খুব ভালো চাকরি পেয়েছে, তবে এই ব্যাপারটা কাউকে বলা যাবে না, এটা খুব সিক্রেট। আর এই সিক্রেটের মধ্য দিয়ে আমাদের আজকের কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।